পর্যায়ে সব ক্লাসে হবে শ্রেণীভিত্তিক মূল্যায়ন, নিরপেক্ষ মূল্যায়নে পাওয়া যাবে সুফল বলছেন গবেষকরা। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় কমিটি গঠনের অভিমত হাইকোর্টে, আজ দেওয়া হবে আদেশ। বরিশালে আওয়ামী লীগে বিভক্তি এখন প্রকাশ্যে, পদপ্রাপ্তরা শের নিয়ামত গ্রুপ ও বঞ্চিতরা যোগ দিয়েছেন শামীম গ্রুপে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, করোনার কারণে এবারও হচ্ছে না কুমারী পূজা। সাফের ফাইনালে উঠতে আজ নেপালের বিপক্ষে জয়, বিকল্প নেই বাংলাদেশের। মালদ্বীপে ম্যাচ শুরু বিকেল 5টায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। স্কুল পর্যায়ে সব ক্লাসেই শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে। এই মূল্যায়ন বোর্ড পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করা হবে, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গবেষকরা বলছেন, নিরপেক্ষ মূল্যায়ন হলেই কেবল এর সুফল পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ তাদের। পড়াশোনার চাপ কমানোর জন্য পরীক্ষাভিত্তিক মূল্যায়ন কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নের দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়া হচ্ছে। অন্য শ্রেণীতেও একই মূল্যায়ন থাকবে। পরীক্ষার নম্বরের ওপর 50 ভাগ এবং শ্রেণীভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে বাকি 50 ভাগ। এভাবে একজন শিক্ষার্থীকে বছর শেষে নম্বর দেয়া হবে। শ্রেণীভিত্তিক মূল্যায়নের নম্বর বোর্ড পরীক্ষার সঙ্গে যোগ হবে। অ্যাসাইনমেন্ট, ক্লাসে উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রম সহ সব বিষয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নটি হতে পারে যে পাবলিক পরীক্ষার গ্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তার মানে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটা খুবই গুরুত্ব পাচ্ছে। এবং একইভাবে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি একের পর এক, যাতে করে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটি আমাদের দেশের শিক্ষার একটি অপরিহার্য অংশে পরিণত হতে পারে। গবেষকরা বলছেন, এই শ্রেণীভিত্তিক মূল্যায়ন ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারলে এর সুফল পাওয়া যাবে। সঠিকভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই, তাহলে শিক্ষকদেরকে ওই জায়গাগুলোতে অ্যাওয়ার করতে হবে যে কীভাবে সঠিকভাবে মূল্যায়নটা করতে হয়, কিভাবে তাদেরকে ফিডব্যাক দিতে হয়, কিভাবে তাদেরকে এনকারেজ করতে হয়, এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা চান শিক্ষকরা। এবং ট্রেনিং প্রদত্ত যে সংস্থাগুলো, তাদেরও তো লিমিটেশন আছে। আমাদের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি কি আমাদের আছে, সেটাকে বাড়াইতে হবে। শিক্ষাক্রম চালুর আগেই শিক্ষকদের ধাপে ধাপে প্রস্তুত করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা, প্রস্তুত সুরক্ষা অ্যাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তালিকা দিলেই শুরু হবে নিবন্ধন। প্রাথমিকভাবে ঢাকাসহ 22 জেলায় শুরু হবে কর্মসূচি। বিশ্বের অনেক দেশেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সম্মতি পেয়েছে। এরপরই 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বড়দের টিকা কেন্দ্র নয়, আলাদা কেন্দ্র থেকে টিকা পাবে শিক্ষার্থীরা। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসতে পারে সেন্টার। আর ঢাকার বাইরে আপাতত 21 জেলায় শুরু হবে কর্মসূচি। এসব জেলায় প্রস্তুত টিকা সংরক্ষণ ব্যবস্থা। ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। তো সেগুলোর অনেকগুলো কাজ সমাপ্ত হয়েছে, অনেকগুলা প্রসেসে আছে। তবে আমরা শুরু করে ফেলবো অতি শীঘ্রই। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে এই অ্যাপেই তৈরি করা হয়েছে নতুন অপশন। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পেলে এই অ্যাপে তা যুক্ত করা হবে। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে
কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা তো সব বাচ্চাকে চিনি না, স্কুলের কর্তৃপক্ষ চেনে, তাই স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। সরকারের হাতে মজুদ ফাইজারের 60 লাখ ডোজ টিকা দেয়া হবে 30 লাখ শিক্ষার্থীকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হবে, জানিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন সাবেক বিচারক, সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবী থাকতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছেন বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ। আজ এ বিষয়ে আদেশ দেবেন আদালত। গ্রাহকের কাছে বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানের এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য দিতে না পারায় তৈরি হয়েছে অচলাবস্থা। ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। শুনানি শেষে ইভ্যালির সম্পদ বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় আদালত। তলব হয় সব নথি। মঙ্গলবার শুনানিতে ইভ্যালির ব্যবস্থাপনায় একটি কমিটি গঠনের কথা বলেছেন আদালত। এ বিষয়ে আদেশ দেয়া হবে বুধবার। এখানে একজন হয়তোবা বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি, আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে, এরকমই একটা অভিপ্রায় ব্যক্ত করেছে। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না, গ্রাহকদের এমন অভিযোগ অস্বীকার করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী। যে সরকার প্রতিনিয়ত ইভ্যালির এই বিষয়টার ব্যাপারে মনিটরিং করে যাচ্ছে এবং তারা যে দৈনন্দিনভাবে যে কাজগুলো করছে সেই কাজগুলো মিডিয়াতে সঠিকভাবে রিপোর্টেড হচ্ছে। এবং সেই কথাগুলো বলার সাথে সাথে আমি এটুকুও বললাম যে যিনি পিটিশনার আজকে দরখাস্ত করেছেন, তার উচিত ছিল ভোক্তা অধিকারের কাছে একটি দরখাস্ত করা বা প্রতিযোগিতা কমিশনকে জানানো বা আরজেসিকে জানানো এইসব অনিয়মের ব্যাপারে, কিন্তু তার কোনোটিই তারা করেননি। বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত 30টির মতো ই কমার্স প্রতিষ্ঠানে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভক্তি এখন প্রকাশ্যে। বিভিন্ন কমিটিতে পদবঞ্চিতরা আশ্রয় নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের গ্রুপে, আর পদপ্রাপ্তরা বরিশাল সিটি মেয়র শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে। দলীয় বিভক্তিকে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে সুশীল সমাজ। বরিশালে মেয়র শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সমর্থকদের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে। ওই দিন উভয় পক্ষ নগরীর আলাদা স্থানে জন্মদিনের অনুষ্ঠান পালন করে। পেছনের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, সম্প্রতি বরিশাল মহানগর আওয়ামী লীগ সম্মেলনে পদবঞ্চিতদের একটি অংশ মেয়রের বিরোধিতা শুরু করেছে। তাদের দাবি, ত্যাগীদের অবমূল্যায়নেই এ বিভক্তি। কাউন্সিলর হিসেবে আমাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, আমরা সেইভাবে কাজ করতে পারছি না। আমাদের অভাব, জনগণের সুবিধা অসুবিধা যেগুলো আমরা বলবো, আমরা সেই জায়গাটায় সেগুলো বলতে পারছি না। যদি আজকে আওয়ামী লীগ একত্রিত থাকতো, যদি সেটা চাইতোই, আমরা উপেক্ষিত না থাকতাম, আমাদেরকে যদি ডাকতো, আমরা কি না গিয়ে পারতাম? নিশ্চয়ই আমরা পারতাম না, আমরা আওয়ামী লীগের পতাকা তলেই থাকতাম। মেয়রের অনুসারীদের দাবি, দলে কোনো বিভক্তি নেই। বিএনপি জামাত থেকে দলে অনুপ্রবেশকারীরাই বিভক্তির অপচেষ্টা করছে। বিভিন্ন দল থেকে যারা আসে তারা এইভাবেই বলে, যখন সুযোগ পায় তখন ওই ভালো কথা বলে, আর যখন সুযোগ পায় না তখন ওই দলের বিরুদ্ধে কথা বলে। রাজনীতি হচ্ছে সহনশীলতার জায়গা, রাতারাতি কিছু করার জায়গা না। আমি মনে করি এই কথাগুলি যারা বলছেন তারা ভোগ করতে পারেননি। বিভেদ ভুলে ঐক্যের পথে ফিরে আসার পরামর্শ দিয়েছেন বরিশালের সিনিয়র নেতারা। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ বিভক্তির সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কোনো কর্মী আওয়ামী লীগ সংগঠনের ক্ষতি হয় সে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। বরিশালে কোনো আওয়ামী লীগের কোনো অভিভাবক নাই, যার জন্য আওয়ামী লীগের বিভক্তি, আওয়ামী লীগের এই বিভক্তির কারণে আওয়ামী বিরোধী যারা, তারা কিন্তু হালে পানি পেয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বরিশালে দলীয় অন্তর্কোন্দল চরম রূপ নেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুসা বিন শমশেরের কোনো সম্পদ নেই। সুইস ব্যাংকে তার $1 বিলিয়ন তথ্য ভুয়া।
3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে অন্তঃশ্বাস শূন্য বলছেন গোয়েন্দারা। তবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাদেরের দায় এড়াতে পারেন না মুসা। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি। রাজধানীর গুলশানের জব্বার টাওয়ারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। প্রতারণার মাধ্যমে 1000 কোটি টাকা অর্জনের অভিযোগে গ্রেপ্তার হন কাদের চৌধুরী সহ 4 জন। কাদেরকে জিজ্ঞাসাবাদেও পাওয়া যায় মুসা বিন শমশেরের সঙ্গে লেনদেনের তথ্য। মঙ্গলবার বিকেল 3:30টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয় মুসা বিন শমশেরকে। সঙ্গে আসেন স্ত্রী ও ছেলে। 3.5 ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। মুসা দাবি করেন সরলতার সুযোগে তার সঙ্গে প্রতারণা করেছেন কাদের, তবে লেনদেনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। জন্মগতভাবে সে মিথ্যাবাদী, আমিও প্রতারকের শিকার হয়েছি, আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, কাদেরের প্রতারণার দায় এড়াতে পারেন না মুসা, তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন, কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝির বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন। শুধু দেশেই নয়, বিদেশেও কোনো সম্পদ নেই মুসার। দাবি ডিবির। সুইস ব্যাংকে টাকার বিষয়টিও সেরফ গুজব। আমার কাছে মনে হয়েছে উনি একটা অন্তঃশ্বাস শূন্য, একটা ভুয়া লোক। ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃশ্বাস তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটা তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। ব্যয় বহন করতে না পারায় দেহরক্ষী নিয়ে কার্যালয়ে আসেননি বলেও জানান গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোভিড পরবর্তী কিডনি, লিভার ও আর্থ্রাইটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। এর আগে 27 এপ্রিল করোনা পরবর্তী জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 2 মাস চিকিৎসা নেন খালেদা জিয়া। শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। পঞ্জিকা অনুযায়ী সকাল 6:45 মধ্যে দুর্গাদেবীর মহাষষ্ঠী বিহিত পূজা শুরু হবে। আজ সকাল 8:14 থেকে 9:02 মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। এছাড়া মহাষষ্ঠীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। রামকৃষ্ণ মঠ ও মিশন সহ কয়েকটি স্থানে প্রতি বছর কুমারী পূজা অনুষ্ঠিত হলেও এবছর করোনার কারণে হচ্ছে না কুমারী পূজা। আগামীকাল বৃহস্পতিবার হবে মহানবমী, এরপর 15 অক্টোবর হবে দশমী। সেদিন দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের উৎসব। এর আগে মঙ্গলবার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। দেবী দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীরা নীরব পৃথিবী আর সব মানুষের কল্যাণে প্রার্থনা করেন। এবার দেশজুড়ে মোট 32,117 মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। করোনা সংক্রমণ রোধে মণ্ডপে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আছেন র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহা অষ্টমীর আয়োজন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো আজ কি কি আয়োজন করা হয়েছে আমাদেরকে জানাবেন। একটু আগের খবরে যেটি বলছিলেন যে মহা অষ্টমীতে যে সন্ধি পূজা এবং কুমারী পূজা এই দুটি চট্টগ্রামেও ঠিক একই রকম ভাবে উদযাপিত হবে। তবে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার করোনা মহামারীর কারণে তারা কুমারী পূজা করছেন না। তবে আমরা যতদূর জানি যে সকাল 9টা নাগাদ চট্টগ্রামের পাথরঘাটায় শান্তিনেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে সেখানে কুমারী পূজা হওয়ার কথা রয়েছে। আমরা সেই বিষয়ে আসলে গতকাল রাত্রে নিশ্চিত হয়েছি। এছাড়া সন্ধ্যায় সন্ধি পূজা আসলে সব পূজা মণ্ডপেই হবে। আমরা এখন আছি লালখানবাজার শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে পূজা মণ্ডপে।
মূলত গতকাল রাত থেকে যেই সাধারণ মানুষ এই মহামারীকে উপেক্ষা করেই দেখেছি যে এই বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছেন, তারা সামিল হয়েছেন এই আনন্দ উৎসবে। আর আজকে যে দুর্গাপূজার মহা অষ্টমী, এদিন মূলত দেবী দুর্গাকে 9টি রূপে তাকে পূজা করা হয় বা তার আরাধনা করা হয় এবং এই ক্ষেত্রে নবরাত্রির যে পুজো সেটি মূলত তার ভক্তরা, সনাতন ধর্মাবলম্বীরা তার স্থায়িত্বশীলতা, গৌরব এবং পরাক্রমশীলতার জন্য মূলত এই মহাঅষ্টমীর পূজা পরিচিত। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে চট্টগ্রামের জেলার প্রায় 1900 পূজা মণ্ডপে এবং চট্টগ্রাম মহানগরের 256টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে। গতকাল পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই পূজাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সেটিকে যথারীতি আছে এবং সেই হিসেবে আমরা দেখছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুজো হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবারও ঠিক একই রকম করোনার কারণে পূজা মণ্ডপগুলোতে স্থায়ী পুলিশ দেওয়া হয়নি, তবে প্রত্যেকটি পূজা মণ্ডপকে ঘিরেই মোবাইল টহল টিম বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে উইং আছে সেগুলোকে নিয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আমরা গতকাল দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাব 7-এর অধিনায়ক দুজনই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা আসলে আইনশৃঙ্খলার ব্যাপারে এবং সামাজিক নিরাপত্তার ব্যাপারে যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সে বিষয়ে বলেছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই কোনো ধরনের গুজব, বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিব্রতকর বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে তারা সজাগ আছেন। আর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলার পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু করোনা মহামারীর মধ্যে সাধারণ মানুষের একটা সচেতনতা জরুরি, সেক্ষেত্রে দীর্ঘ সময় বা জটলা করে পূজা মণ্ডপগুলোতে যাতে পূজার্থীরা না থাকেন সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য পূজা মণ্ডপ যে কর্তৃপক্ষ বা কমিটিগুলো আছেন তাদেরকে অনুরোধ করেছে এবং সাধারণ পুণ্যার্থীদেরকে অনুরোধ করেছেন। তারপর আমরা দেখেছি যে যারা মূলত বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে গেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা মাস্ক বা এই ধরনের যে সুরক্ষা সামগ্রী সেটি খুব একটা ব্যবহার করেননি। তবে অনেকেই আছেন যারা মূলত অত্যন্ত সচেতনভাবেই এই সমস্ত পূজা মণ্ডপে পূজায় সামিল হয়েছেন। তো এখন অষ্টমী পূজার যে প্রাথমিক প্রস্তুতি সেটি চলছে, হয়তো ঘন্টা দুয়েক পরেই মূলত এখানে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। অনুপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহা অষ্টমীর আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অনুপম শীল। এবার লক্ষ্মীপুর থেকে পূজার খবর জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি তারা কতটা মানছেন? ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরে যে 78টি পূজা মণ্ডপ রয়েছে, এই 78টি পূজা মণ্ডপে কিন্তু এই যে দুর্গা উৎসব, যে দুর্গা পূজা সেটি কিন্তু পালন করছে এখানকার হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছে তারা। তবে সবার মাঝে কিন্তু আমরা একটা উৎসব যে মুখর বা আনন্দ সেটি আমরা দেখতে পেয়েছি গতকাল পর্যন্ত প্রতিটি পূজা। তবে একটি কথা বলে, অনেকের মুখে কিন্তু আমরা মাস্ক দেখিনি বা স্বাস্থ্যবিধি যে মেনে তুলে দেওয়ার কথা সেটি কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা পালন করতে দেখিনি। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ সুপার ডক্টর ইহসান কামরুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ এবং যে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, ওনারা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু পরিদর্শন করেছেন এবং যারা ভক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, পূজা উদযাপন পরিষদের যে নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সার্বিক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা দেখভাল করেছেন, এমনকি পুলিশের পক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু আজকে হলো মহা অষ্টমী, এই মহা অষ্টমী কিছুক্ষণের যে পরে শুরু হবে, কিন্তু এখন চলছে প্রস্তুতি। আমি এখন যে পূজা মণ্ডপে রয়েছি, এই পূজা মণ্ডপে কিন্তু যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু এখন তার যে মহা অষ্টমীর যে কার্যক্রম সেটি যে শুরু করার জন্য যিনি প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণ পরে আরতি শুরু হবে এবং 9টায় কিন্তু পুষ্প অঞ্জলি এবং 10টায় কিন্তু যজ্ঞ অনুষ্ঠান এখানে করা হয়। এর মধ্যে কিন্তু সন্ধ্যা হলো সন্ধি পূজা। এই পূজার মাধ্যমে কিন্তু আজকে যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর যে কার্যক্রম সে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু যে প্রস্তুতি বা সেটি শেষ হবে, এরপরে কিন্তু কার্যক্রম শুরু হবে। কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে যে ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং
সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু যে এবারকার যে দুর্গা যে উৎসব সেটি কিন্তু পালন করছে। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, সবাই যেটি জানিয়েছেন যে এবারে যে মা দুর্গার কাছে তাদের একটি দাবি যে করোনা মহামারী থেকে তাদেরকে রক্ষা করা, এবং তারা এটাই প্রার্থনা করছে। তো সবকিছু মিলে লক্ষ্মীপুরে যে পূজা মণ্ডপগুলো রয়েছে শান্তিপূর্ণভাবে এবং যে আইন শৃঙ্খলা বাহিনী সন্তুষ্ট প্রকাশ করে এখানকার পুজো উদযাপন পরিষদের নেতারা বলছেন এবারের মতো এত সুন্দর আয়োজন ছিল না, কিন্তু সবার মুখে স্বাস্থ্যবিধি এবং যেন যে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে, ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে। তো আসলে এখন পর্যন্ত সুন্দরভাবে কিন্তু এই যে পুজো উদযাপন যে পূজা দিচ্ছেন এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। হিন্দু বিধবা নারী কৃষি অকৃষি উভয় প্রকার সম্পত্তিতে অধিকার থাকবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ 22 পৃষ্ঠার রায় প্রকাশের সময় এই পর্যবেক্ষণ দেন। আদালত জানান, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই, কৃষি জমি ও বসত ভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। 1983 সালে মৃত ভাইয়ের স্ত্রী গৌরী দাসী কৃষিজমি পাবেন না, শুধু বসত ভিটা থেকে অর্ধেক পাবেন, এমন দাবিতে মামলা করেন খুলনার যতীন্দ্রনাথ। 1996 সালে মামলাটি খারিজ করে রায় দেন আদালত। তবে ওই নারী কৃষিজমি পাবেন না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন যতীন্দ্রনাথ। আদালত 2004 সালের 7 মার্চ রায় দেন। রায়ে বসত ভিটা ও কৃষিজমিতে গৌরী দাসীর অধিকার থাকবে বলা হয়। এ রায়ের বিরুদ্ধে 2004 সালে হাইকোর্টে রিভিশন আবেদন করেন যতীন্দ্রনাথ সহ অন্যরা। রিভিশন আবেদনের শুনানি নিয়ে পরে হাইকোর্ট রায় দেন। করোনা মহামারীর মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। জুন শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1 লাখে। শুধু 6 মাসে কোটিপতি হিসাব বেড়েছে 6,000-এর বেশি। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 6,34,000 কোটি টাকা। এক শ্রেণীর মানুষের হাতে অর্থ বেড়ে যাওয়ায় আয় বৈষম্য বাড়ছে বলছেন বিশ্লেষকেরা। করোনা মহামারীতে অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ায় কমেছে সাধারণ মানুষের আয়। বেসরকারি হিসেবে করোনার মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে 2.5 কোটি। অন্যদিকে এ সময় দ্রুত গতিতে বেড়েছে কোটিপতির সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে কোটিপতির হিসাব বেড়েছে 6,028টি, যার মধ্যে 5,646টি হিসাব বেড়েছে শুধুমাত্র এপ্রিল থেকে জুন সময়ে। এই সময়ে কোটিপতিদের আমানত বেড়েছে 39,389 কোটি টাকা। করোনার সময়ও কোটিপতির সংখ্যা বৃদ্ধিকে ভালো লক্ষণ নয় বলছেন অর্থনীতিবিদরা। এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মত তাদের। আয় বৈষম্যের একটা মাপ আছে যেটাকে জিনি সহগ বলা হয়। আমাদের দেশে বেশ অনেকদিন ধরে বাড়ছে এবং লেটেস্ট নাম্বার বোধহয় 2016, এটা হলো 0.48। 0.5 হলে এটাকে বিপদসীমার হিসেবে পরিগণিত হয়। যাদের সম্পদ অঢেল সম্পদ এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, তাদের অর্থ আছে, বা তারা বোধ করি একটা বিশেষ কোনো ইনভেস্টমেন্ট এখন একটু কষাস একটু সতর্ক তারা ইনভেস্টমেন্ট করারকে দেখবে। আবার অনেকে শেয়ার মার্কেটও যাচ্ছে না চট করে, অতএব তারা ব্যাংকে টাকা রাখছে যে ভবিষ্যতে ইউজ করবে এবং ব্যাংকে মনে করছে নিরাপদ, এবং এতে বোঝা যাচ্ছে যে তাদের আয়ের পরিমাণ কমেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা 12,15,49,266। এসব হিসেবে আমানতের পরিমাণ 14,39,763 কোটি টাকা। তবে কোটি টাকার হিসাব মানে সব ব্যক্তি হিসাব নয়, কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও রয়েছে অনেক প্রতিষ্ঠান। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্থাবর অস্থাবর সম্পদ ও আয়ের উৎস খুঁজছে গোয়েন্দারা। অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেলে মামলা করা হবে জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জমি ও বাড়ি দখল করতে রাজারবাগের পীর দিল্লুর রহমান ভুয়া মামলা করেছেন বলে অভিযোগ তার আপন ভাই ও প্রতিবেশীদের। মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে পীরের ভাই জিল্লুর, প্রতিবেশী কাঞ্চন সহ 8 ভুক্তভোগী 19 সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে পীর দিল্লুরের সম্পদ ও ব্যাংক হিসেব 60 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের আদেশের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে দুদক। বিভিন্ন ব্যাংকে পীর ও মুরিদদের ব্যাংক হিসেবের অনুসন্ধান চলছে। পাশাপাশি ভূমি অফিসেও নেওয়া হচ্ছে খোঁজ। আমাদের যে গোয়েন্দা একটি উইং রয়েছে তাদের মাধ্যমে আমরা প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেব। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে দুর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে বলে জানালেন দুদক কমিশনার। অবশ্যই আমরা কমিশনে আলোচনা করব এবং সেটি যদি অনুসন্ধানের উপযোগী হয় অনুসন্ধানে যাবে। রাজধানীর শান্তিবাগে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মানব পাচার সহ ৪৯টি মামলার পেছনে রাজারবাগের পীর চক্রের সংশ্লিষ্টতা মিলেছে। বাড়ি ও জমি দখল নিতে এসব মামলা করা হয়েছে বলছে সিআইডির প্রতিবেদন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের জিল্লুর রহমান জেলিন পড়াশোনার দৌড় এসএসসি পর্যন্ত হলেও পরিচয় দিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA ডিগ্রিধারী এবং পুলিশ সুপার হিসেবে। চলাফেরাও করতেন পুলিশের পোশাকে। প্রতারণার মাধ্যমে বহুজনের কাছ থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে ভুয়া পুলিশ সুপার জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিল্লুর রহমান জেলিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA করে BCS পুলিশের 28 ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন, এমনটাই প্রচার করেন তিনি। পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার, পরেন এসপির র্যাঙ্ক ব্যাজ লাগানো পোশাক। যদিও পুলিশের 28 ব্যাচের কেউই এখনও SP হননি। এসব মিথ্যেই ছিল জিল্লুরের প্রধান হাতিয়ার। পুলিশের SPর পরিচয়ে কাউকে চাকরি দেয়া, কারো সমস্যা সমাধানের আশ্বাস কিংবা ধার নেয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই। ওর ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। এমন একাধিক অভিযোগের পর পুলিশের পোশাক সহ জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পুলিশ কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সখ্য করেও অর্থ হাতান প্রতারক জিল্লুর, বলছে ডিবি পুলিশ। সারদার যে ম্যানুয়াল, কিভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এইগুলি চীনে এরকম কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন, এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। তার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা আইন আওতায় নিয়ে আসবো। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কোনো কাজে অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনা ও প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানীর নর্দা এবং জয়পুরহাট থেকে চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ পর্যন্ত শতাধিক ডোনারের সঙ্গে প্রতারণা করেছে চক্রের সদস্যরা। কিডনি বিক্রি করলেই আসবে টাকা, বাঁচবে জীবন, এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনার জাল তৈরি করেছিল একটি চক্র। সেই সাথে প্রতারণার মাধ্যমে চলত টাকা আত্মসাৎ। অভিযোগ পেয়ে রাজধানীর নর্দা ও জয়পুরহাট জেলায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার হয় চক্রের মূল হোতাসহ 5 জন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত কয়েক বছর ধরে কিডনি রোগী ও ডোনারদের ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করত চক্রটি। আইনানুগ প্রক্রিয়া থেকে বাঁচার জন্য তারা এই সমস্ত কাজে কোনো ধরনের রিসিট, পাসপোর্ট বা কোনো ধরনের ডকুমেন্টেশন তারা ভুক্তভোগীকে তারা দেন না। চুক্তি অনুযায়ী তারা যেটা বলেছি, প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবেই তারা বাকি অর্থ তাদেরকে প্রদান করেন না। কিডনি রোগী এবং ডোনার সংগ্রহের কাজে 2টি অনলাইন পেজ চালাতো চক্রটি। 2টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ সে মেনটেন করে আসছিল, যেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে এবং যার মাধ্যমে সে বিভিন্নভাবে যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন, প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। কিডনি বিক্রির পর ডোনারদের সাথেও চলত প্রতারণা। প্রতিশ্রুত অঙ্কের চেয়ে অনেক কম টাকা দিত চক্রের সদস্যরা। অবৈধ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বেশ কিছুদিন যাবত। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের জলমহলের দখল নিয়ে প্রভাবশালী দুপক্ষের মধ্যে বছরের পর বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এসব বিরোধের গত 12 বছরে সংঘর্ষে খুন হয়েছে শিশুসহ 6 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। রয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের পক্ষে লোকজনকে হত্যা করে মামলা দায়েরের অভিযোগও। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইর এলাকার সরকারি জলমহল ডুবাইলের আয়তন 50 একর আর সাজিয়া কাউনিয়ার আয়তন 24 একর। সীমান্তবর্তী এলাকার এই দুটি জলমহলের দখল পেতে 12 বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 15-16 বছর ধরে কোন মার্ডার হইতেছে এই বিল যে ভাই ওহন সমাধান হয়, এটি আমরা সবই চাই। জোরপূর্বকভাবে এই বিল কাটতে হয়, বিল আসে এই যে এইভাবে মার্ডার হয়। জলমহল লিজ ও মাছ ধরা নিয়ে বিরোধে এ পর্যন্ত শিশুসহ নিহত হয়েছে 6 জন আর আহত শতাধিক। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আশোক আলী মেম্বার ও সাদেক ভেন্ডারের গ্রুপের মধ্যে প্রায় ঘটছে সংঘর্ষ। আর এমন পরিস্থিতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। গ্রামে এরা প্রভাব কাটায়, যারা কিছু না মানে তারা এইভাবে ঝগড়া করে মারধর করে। এরা উকিল আছে, মাতবর আছে, সব কিছু মানুষ এদের দলের ভিত্তি। এরা তো সুষ্ঠু মতন তদন্ত করে এগুলি বাহরে এই মার্ডারটা কি মনে হয় এই গ্রামবাসী বাচ্চা দেখবে। আমাদেরকে নিয়ে বসে যদি এটা আলোচনা করে তাহলে অবশ্যই এটা বন্ধ করার মতো কিছু একটা হওয়া যায় আর কি। এসব ঘটনার কথা স্বীকার করে জেলা পুলিশ সুপার বলছেন, বিভিন্ন সময় এই সমস্যার সমাধান করা হলেও থামেনি সংঘর্ষ। এটা খুব রিমোট একটা এলাকা এবং এটা জলমহল নিয়ে সমস্যা, যেখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এখানে আমার কাছে মনে হয় যে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এসব খুনের ঘটনায় মামলার আসামি হয়েছেন 300-র বেশি এলাকাবাসী। প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনিতে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, তদারকির অভাবেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে ছাদ ঢালাই সহ অন্যান্য কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাতের ঝাঁকুনিতেই নড়ছে দেয়াল আর ছাদ দিয়ে চুইয়ে পড়ছে পানি। এ দৃশ্য মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির নির্মাণাধীন ভবনের। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে 4 তলা এই ভবনের কাজ শুরু হয় 2019 সালের 14 ফেব্রুয়ারি, যার ব্যয় ধরা হয় 2,73 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম করে আসছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বাণী কর্পোরেশন। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সিমেন্ট ও রড। এইভাবে অনিয়ম হইতেছে, আমরা দেখে বাধা দিচ্ছি, ঠিক আছে, বাধা তারপর আমাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা মানি নাই যে আমাদের প্রতিষ্ঠান আমাদের ভাই ব্রাদার পারবে, আমাদের ছেলে সন্তান পারবে, আমরা বই রাখছি। এটা অনিয়ম তৈরি হলে তো হইবে না। বালির মধ্যে এরা সিমেন্ট দেয় না, আর পুরান 6 মাস আগে করছে, তাও আদে ধরলেই ভেঙে পড়ে যায়। এলাকার লোক কিছু আমাকে বলেছিল যে এটা কাজ নির্মাণ আমার ভেঙে ভাঙুন না, তোমরা হাত দিবা না, এটা ভাঙার তোমাদের কোনো অধিকার নাই, ভাঙবো ওই ডিসি এসে ভাঙবে, পূর্বশীল এসে ভাঙবে। তবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। টিএনএর প্রতিনিধি নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, সেখানে যদি মাল যদি নিম্নমানের হইতো তাহলে তো তারা দেখতো। এটা তো সবাই নিয়ে আমরা কাজ করছি। আমাদের ডালাই আছে, ডালাই গুণগত মান দেখতে পারেন, আপনি দেখতে পারেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ত্রুটি থাকলে তা পুনরায় ঠিক করে দিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই যে জিনিসটা অবশ্যই তো গাফিলতি আছে, এবং তিনি যে সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে সেখানে তো অবশ্যই গাফিলতি আছে। আমরা তাকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে আমরা ব্যবস্থা নিব। কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা 1000-এর বেশি। ত্রুটিযুক্ত ভবনের ফলে ঝুঁকিতে পড়তে পারে কোমলমতি শিক্ষার্থীদের জীবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী কুমিল্লার বুড়িচং উপজেলার শমশেরপুর গ্রামের প্রায় 150 পরিবার। গেল 5 মাসে 3.5 কোটি টাকার চারা বিক্রি করেছে তারা। উদ্যোক্তারা জানান, কুমিল্লার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এই চারার চাহিদা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ভালো মানের সবজি বীজ উৎপাদনে সরকারি ও বেসরকারিভাবে চলছে গবেষণা। সারিবদ্ধভাবে রোপণ করা সবজির এই বীজতলা কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমশেরপুর গ্রামে।
3 যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের বাসিন্দারা মৌসুমী সবজির চারা উৎপাদন করে আসছেন। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো সহ রকমারি সবজির উন্নত চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে কৃষকরা যান সমেশপুরে। চলতি বছর এই গ্রামের প্রায় 25 একর জমিতে সবজির চারা উৎপাদন করা হয়েছে। গোমতী নদীর অববাহিকা ও লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামের বেলে দোআঁশ মাটিতে বছরের 5 মাস সবজির চারা উৎপাদন করা হয়। এই চারাগুলো আপনার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখান থেকে নিয়ে যায়। স্থানীয় অনেক শিক্ষিত যুবকও সবজির চারা উৎপাদনে জড়িত হয়েছেন। তবে বীজের অতিরিক্ত দাম আর বৈরী আবহাওয়ায় এবছর লোকসান গুনতে হবে বলছেন অনেকে। আমি আজ 10 বছর ধরে এই চারা নিতেছি থেকে, তো আমি 500 টাকা 1000 চারা লইছি। সরকারিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন ও গবেষণার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গত 3-4 বছর যাবত আমরা কিন্তু একটা ফুলকপির নিজস্ব টেকনোলজিতে বাংলাদেশেরই সিবান যেটার নাম, সেটা কিন্তু আমরা বিক্রি করি। আমাদের দেশে যেন বিএডিসি সহ সরকারি প্রতিষ্ঠান অন্যান্য যেন হাইব্রিড বীজ প্রোডাকশন করে, যার জন্য কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব চিন্তাভাবনা এবং উদ্যোগ অলরেডি নিয়েছে, এবং আশা করি আমরা কৃষির অন্যান্য সেক্টরের ক্ষেত্রে এখানেও সফল হব। বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের বেশিরভাগ পরিবার সবজির চারা উৎপাদনে জড়িত থাকায় গ্রামটি এখন চারা গ্রাম নামেই পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের জন্য 1 বিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার G20 সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থ-সামাজিক পতন রোধে এই সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি আফগান জনগণ ও দেশটিতে কাজ করার বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে যাবে। এদিকে প্রথমবারের মতো তালেবান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ এর মুখপাত্র নাবিলা মাসর আলী জানান, বৈঠকে নারীদের অধিকার ও আফগানিস্তানের সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন দেশটির 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যে দেওয়া যাবে। মঙ্গলবার ভারত বায়োটেককে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে বিশ্বে একদিনে করোনায় 6,300 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,67,000। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,80,000। এ পর্যন্ত আক্রান্ত 23,94,00,000-এর বেশি। একদিনে করোনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 1,255 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 66,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছে 973 জন। তুরস্কে একদিনে 33,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিকে অর্থনীতি সচল করতে 14 অক্টোবর থেকে বালি ও রিয়াও দ্বীপপুঞ্জকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। ব্রিটেনে অন্তঃসত্ত্বা নারীদের অবিলম্বে করোনা টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। করোনা টিকা অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলছেন গবেষকরা। টিকা নেওয়ার কারণে গর্ভপাত বা পরবর্তীতে কোনো ধরনের জটিলতা ও কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে করোনা টিকা নেননি লিঙ্কনশায়ারের কেলসি রাউটস। গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত ছিল তার। তবে ঘটেছিল ঠিক উল্টোটি। টিকার সুরক্ষা না থাকায় করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে যান কেলসি। জরুরি সিজারিয়ানের পর সুস্থ হয়ে আগের সিদ্ধান্ত নিয়ে আফসোস তার। আগে যদি কেউ আমাকে বলতো টিকা না নিলে আমি মৃত্যু ঝুঁকিতে পড়ব, তবে আমি সিদ্ধান্ত নিতাম না। এখন যত দ্রুত সম্ভব আমি টিকা নিতে চাই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের প্রায় 20% নানা জটিলতা ও মৃত্যু ঝুঁকিতে পড়েন। এদের সবাই টিকা নেওয়া থেকে বিরত ছিলেন। তাই গর্ভবতী নারীদের দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় যে কোনো পর্যায়ে করোনার টিকা নেওয়া যাবে। টিকা নিলে গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে না, বরং টিকার সুরক্ষা না থাকলে জটিলতা বাড়ে। অন্তঃসত্ত্বা অনেক নারী বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে টিকা নেয়ার ব্যাপারে দ্বিধায় থাকেন। তবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে বলেছেন, টিকা নিলে গর্ভবতী নারীদের বাড়তি কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চীনের শানঝি প্রদেশে বন্যায় 15 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 3 জন। এ পর্যন্ত নিরাপদে সরানো হয়েছে 1,20,000 মানুষ। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য দিয়েছে CNN। আবহাওয়া বিভাগ বলছে অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত ছিল সাধারণ বছরের একই সময়ের 13 গুণ। যদিও চীনের কয়লা সমৃদ্ধ এই প্রদেশ শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ মানুষ, বিধ্বস্ত হয়েছে 40,000 ঘরবাড়ি। বন্যায় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। শানঝি প্রদেশে অন্তত 60টি কয়লা খনি রয়েছে, যার মধ্যে চীনের শীর্ষ কয়লা উৎপাদন খনিও রয়েছে, যা বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে জুলাইয়ে হেনান প্রদেশে বন্যায় 3 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আমাজন নীতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে আইসিসিকে আহ্বান জানিয়েছেন একদল জলবায়ু আইনজীবী। মানুষের প্রাণহানির সঙ্গে বনভূমি ধ্বংসকে যুক্ত করার প্রথম ঘটনা এটি। মঙ্গলবার হেগভিত্তিক আদালতে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করে অস্ট্রিয়ার পরিবেশগত ন্যায় বিচার প্রচারক সংগঠন অলরাইজ। তাদের পক্ষ থেকে বলসোনারো ও তার প্রশাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে প্রতি বছর 4,000 বর্গ কিলোমিটার রেইন ফরেস্ট ধ্বংসের জন্য দায়ী বলসোনারো। 2019 সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে বনভূমি ধ্বংসের হার বেড়েছে 88%। 3 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থামেনি স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এর মধ্যে লা পালমার লাভা পৌঁছে গেছে শিল্পাঞ্চলে। ক্রমাগত পাহাড়ের গা বেয়ে পড়ছে লাভা, পুড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। স্পেনের কুমড়ে ভিয়েজা আগ্নেয়গিরির মুখ থেকে এভাবেই ক্রমাগত ছিটকে পড়ছে জ্বলন্ত লাভা। কালো ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু অগ্ন্যুৎপাতে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 1100-র বেশি ঘরবাড়ি, বহু কৃষিজমি। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 6,000 মানুষকে। সম্প্রতি শিল্পাঞ্চলে পৌঁছে গেছে গলিত লাভা। আমাদের সবকিছুই পুড়ে গেছে। যারা স্থানীয় বা ভাড়ায় থাকেন তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিষয়টি খুবই ভয়াবহ। অনেকদিন ধরেই লাভা গলে পড়ছে। ঘরবাড়ি, খামার, শিল্প এলাকা, কৃষি ভবন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলে পৌঁছায় উত্তপ্ত লাভা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লা পালমার বেশ কিছু স্থাপনা। কর্নার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ভয়াবহ প্রভাব পড়েছে লা পালমার পর্যটন খাতে। গত এক সপ্তাহে অগ্ন্যুৎপাতের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলের মানুষ। আগ্নেয়গিরিটি থেকে যে হারে লাভা নির্গত হচ্ছে তাতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারিয়ে লক্ষ্য পূরণের প্রত্যয় বাংলাদেশের। আজ ম্যাচ শুরু বিকাল 5টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তপুরা। সাফল্য পেতে ভিন্ন কৌশলে খেলানোর চিন্তা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে ড্র করলেই ফাইনালে যাবে নেপাল, তাই চাপমুক্ত খেলায় জোর তাদের। আরেক ম্যাচে ফাইনাল খেলতে মালদ্বীপের সঙ্গে জয়ের বিকল্প নেই ভারতেরও। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ 4 আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল তপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে। 22 দেখায় 13 জয়ের বিপরীতে 7টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ 3 আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে না সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে।
আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে, তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের, আর রাকিব, সাদ, মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএলে তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলাই জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল, ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্ট উইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।